একটু পরে শুনলাম যে বিএসএফ আসতেছে, দৌড়াও, সে যেহেতু কি পারে দৌড়াও। শুধু দৌড়াতে লাগলাম। দৌড়াবো কই, খালি সরিষার ক্ষেত, আর কিচ্ছু নাই, আগান বাগান ঘর বাড়ি কিচ্ছু নাই, ফাঁকা জায়গা। দেখলাম বিডিআর টহল দিচ্ছে, বিডিআর আমাদেরকে খালি বলছে দ্রুত যান দ্রুত যান দ্রুত যান। এবার আমরা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ধানের খেতে পড়লাম। মিনিমাম 10 কিলোমিটার ধানের ক্ষেত দিয়ে ওই রাতে সাপ বিচ্ছুর কোনো ভয় নাই। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ প্রবাস, যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। কো-স্পন্সর হিসেবে রয়েছে মালাভিজ। জীবনের এই গল্পে আমরা এমন এমন কিছু অতিথিদেরকে আমন্ত্রণ জানাই যাদের জীবনের স্ট্রাগলময় সফলতা, ব্যর্থতা, নানাবিধ কথাগুলো শুনতে আপনারা অভ্যস্ত, এবং এখান থেকে আপনারা কিছু মৌলিক নির্যাস নিয়ে আগামী দিনগুলো গড়তে চান। তাদের জন্য আমাদের এই জীবনের গল্প। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক, বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক, সাংস্কৃতিক সংগঠক, গীতিকার এবং সুরকার মৌলানা আল মুস্তাফা ইবনে আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শায়েখ? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষের জীবনের তো অনেক কথাই থাকে যেগুলো কখনো বলার সুযোগ হয় না। রব বাংলাদেশ জীবনের গল্প, এই অনুষ্ঠানটি আপনাদের মতো সেই না জানা কথাগুলো শুনতে চাই। অনুষ্ঠানটাকে ঘিরে আপনি কি মতামত ব্যক্ত করবেন? জি আলহামদুলিল্লাহ, রব বাংলাদেশ মানে একটা ব্র্যান্ড এখন বাংলাদেশের। এটা খুব ভালো লাগছে যে আমাদের ভাইরা একটা সুন্দর প্রতিষ্ঠান করেছেন এবং এখান থেকে অনেক ভালো মানের কিছু কাপড় তৈরি হচ্ছে, যেগুলো অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে। এটা জেনে খুব ভালো লাগছে আর কি। জি, আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে খুলনা জেলা, কয়রা থানা। কয় ভাই বোন, আব্বা মা আছেন কিনা? আমরা 2 ভাই 1 বোন। বোনটি হওয়ার কিছুক্ষণ পরে মারা যায়। আমি বড়, আমার একটা ছোট ভাই আছে। আব্বা মা বেঁচে আছেন? জি, আব্বা মা বেঁচে আছে। পড়াশোনা করেছেন কোথায়? আমি প্রথমেই গ্রামের মক্তবে পড়েছি, তারপরে আমাদের দিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ি। এরপরে হাই স্কুলে ভর্তি হই। হাই স্কুলে 6 মাস ক্লাস করার পরে আমার মামা, যিনি দক্ষিণ বাংলার একজন প্রথিতযশা আলেম ছিলেন এবং তিনি 2 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রায় দীর্ঘ 30 বছরের মতো তিনি জেলা আমিরের দায়িত্ব পালন করেছিলেন। তো উনি একদিন আসরের নামাজ পড়ে, একসাথে নামাজ পড়েছি, মসজিদ থেকে বের হয়ে আমার হাত ধরে বলছে, তুমি মাদ্রাসায় পড়বে? আমি বলছি, মামা আমার বাড়ি থেকে যদি মাদ্রাসায় পড়ায় আমার কোনো আপত্তি নাই। তো উনি বললেন যে তাহলে আমি কি তোমার বাবা মার সাথে কথা বলবো? আমি বললাম জি, কথা বলেন। তো উনি কথা বলার পরে আমার হাই স্কুল থেকে 6 মাস ক্লাস করার পরে উনি নিজ দায়িত্বে আমাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করিয়ে দিলেন। এটা ছিল কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা। কোন ক্লাস থেকে গেলেন? আমি তখন 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হলাম। তো যখন উনি আমাকে ভর্তি করিয়ে দেন, তখন ক্লাসে ঢুকেই উনি, যিনি ক্লাস টিচার ছিলেন, ওনাকে বললেন যে আমার এই ছেলেটার রোল কখনো 1, 2, 3-এর বাইরে যাবে না। এতটা বিশ্বাস ওনার ছিল। তো আমি সত্যি বিশ্বাসের জায়গাটা সবসময় ধরে রেখেছিলাম। কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা থেকে আমি সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করি। তো এরপরে আমি ইসলামী ছাত্র শিবির করতাম বিধায় আমার আর মাদ্রাসায় পড়া হলো না। আমার বোর্ডিং থেকে আমার সিট ক্যান্সেল হয়ে গেল। নানান নির্যাতনের শিকার হলাম। তো রাগ করে অভিমান করে কলেজে ভর্তি হলাম। শিবির হলেই কি মানে শিকার হতে হবে জুলুমের, এর ব্যাখ্যা কোথায় পেলেন? এটা ওরা ওই সময়টা ছিল, আমরা যেখানে ছিলাম, এটা ওই শিবির করার কারণে আমাদের ভাত বন্ধ হয়ে যেত, হোস্টেল থেকে সিট ক্যান্সেল হয়ে যেত, এরকম একটা সময় ছিল। আচ্ছা। তো পরে অভিমান করে আর মাদ্রাসায় পড়বো না বিধায় চলে গেলাম কয়রা কপোতাক্ষ কলেজে। ওখানে কমার্সে 1 বছর পড়লাম। পড়ার পর ওই যে মাওলানা আখমত অমিজুদ্দিন, যিনি আমার মামা, উনি একদিন বললেন যে তুমি আবার মাদ্রাসায় ফিরে এসো, তোমার আসলে জেনারেল সাইডে মানায় না। যেহেতু তোমার পরদাদা ছিলেন একজন বুজুর্গ মানুষ, তিনি হেঁটে হজ করে এসেছিলেন, সারাদিন রোজা রাখতেন আর সারা রাত নামাজ পড়তেন, এরকম করে বললেন।
তো আমি আবার মাদ্রাসায় ব্যাক করলাম, কলেজে 1 বছর পড়ার পরে আবার মাদ্রাসায় ব্যাক করলাম। মাদ্রাসায় ব্যাক করার পরে আমি আলিমে মাত্র 6 মাস ক্লাস করার সুযোগ পেয়েছি, পরীক্ষা দিলাম, পাশ করে গেলাম। এরপরে আলিম ওখান থেকে পড়ার পরে আমি ফাজিলে, ঢাকা কাজীপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ফাজিলে ভর্তি হলাম। সাথে সাথে আমি LLB অনার্স করছি হচ্ছে IIUC, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এর ঢাকা ক্যাম্পাস। তারপরে ফাজিল শেষ হয়ে যাওয়ার পরে আমি ঢাকা আলিয়া থেকে কামিল করলাম তাফসিরে, এদিকে LLB অনার্স শেষ হয়ে গেল। তারপরে আবার আমি সর্বশেষ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনার সুবাদেই তো আমার MPhil করার সুযোগ হলো, এই আর কি। মাশাআল্লাহ, অনেক পড়াশোনা আপনার অনেক ছিল। আমি জেনেছি যে আপনি মাহফিল করার সুবাদে ইন্ডিয়াতেও গিয়েছেন অনেকবার। যেই কথাগুলো জীবনের গল্পে অনেক বলা খুব উচিত, অনেক মানুষ এগুলো জানে না। ভিসা ছাড়া আপনি 3 বার ইন্ডিয়াতে গিয়েছেন, এর এক্সপিরিয়েন্সটা আসলে কেমন? আসলে আমি ইন্ডিয়া থেকে যখন দাওয়াতটা পেলাম তখন আমার কমিটমেন্টের জায়গাটা খুব মজবুত হয়ে গেল যে আমি দেশের বাইরে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। 2 দিনের প্রোগ্রাম ছিল আমার। প্রথম দিন ভিসা হলো না, মানে প্রথম দিনের মাহফিল পর্যন্ত ভিসা হলো না। আচ্ছা। তো ওই দিনের ঠিক দুপুরবেলা ভিসাটা আমি পেলাম। তো তখন আমার প্রাইভেট গাড়ি ছিল নিজের, ওই গাড়ি নিয়ে আমি রান করে চলে গেলাম বেনাপোল। বেনাপোল ভোরবেলা পৌঁছালাম, পুলিশ আমাকে সহযোগিতা করে বর্ডার পার করে দিল। পার করে আমার তখন এই পর্যন্ত চুল ছিল ঘাড়ে, আর টোটাল পোশাক হচ্ছে কালো, ব্রিফকেসটাও কালো। আবার ওই সময় বাংলাদেশে GMBর একটা মানে জয়জয়কার চলছে। তো আমি বর্ডার পার হলাম, আমাকে রিসিভ করার জন্য সেই মুর্শিদাবাদ থেকে 5 জন লোক এসেছে গাড়ি নিয়ে, যে বাংলাদেশ থেকে হুজুর আসছে। তো আমি বর্ডার পার হলাম, বর্ডার পার হয়ে ওরা যে গাড়ি এনেছে ওই গাড়িতে আমি উঠলাম। গাড়ি স্টার্ট করবে এই মুহূর্তে BSF এসে গাড়ি থামিয়ে দিল। হ্যাঁ, তো আমার এই ড্রেসটা দেখে ওরা মানে কেমন একটা জানি মানে ফিল করছে এবং বলছে যে ইয়ে মেরা কে হয়। তো আমার সাথে যারা ছিল ওরা বলছে ইয়ে মেরা মেহমান হয়। তো আমাকে ইন্ডিকেট করে বলছে তুম কোয়া যাওগে। তো আমি বললাম যে আমি জলঙ্গি যাওঙ্গা। তো সব কিছু দেখে এরকম হাত ইশারা করলো জি যান। তো প্রথমবার মাহফিল করে আমি ফিরলাম। দ্বিতীয়বার আমার আর ভিসা হলো না। তখন আমি চিন্তা করলাম তাহলে ভিসা যেহেতু হলো না, কিন্তু আমি তো ওদেরকে কথা দিয়েছি আমি মাহফিলে যাব, তো ভিসা হোক আর না হোক আমি মাহফিলে যাবই। সাতক্ষীরা গেলাম। সাতক্ষীরা যাওয়ার পরে লিটন নামে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হলো। আমারও বাল্যকালের নাম লিটন। মিতা হয়ে গেল। সারাদিন একটা ঘরের ভিতরে রাখলো, রাখার পরে ঠিক দুপুর নাগাদ নৌকায় করে পার হতে হলো। লিটন রাখলো কোথায়? একটা ঘরের ভেতরে। কোথায় সেটা? বর্ডারে? হ্যাঁ, বর্ডারে একেবারে এরকম একটা ছোট নদী, নদীর ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। কোন বর্ডার এটা? এটা ছিল হাশেমপুর, জায়গাটার নাম সাতক্ষীরা হাশেমপুর। হাশেমপুর দিয়ে একটা বাড়ির ভিতরে আমরা সবাই লুকিয়ে থাকলাম। এদিকে বিডিআর টহল দিচ্ছে, ও পাশে হচ্ছে BSF টহল দিচ্ছে। লাইন ক্লিয়ার না পেলে আমাদের নিবে না। কয়জন ছিলেন সেখানে? অনেকগুলা লোক, তার প্রায় 30-40 জন লোক হবে আমরা এক ঘরের ভেতরে। আচ্ছা। তো প্রথমে আমাকে বলা হলো যে ওরা একটা নির্দেশনা দিয়ে দিল। তো নৌকায় পার হলাম। পার হওয়ার পরে ওপারে যাওয়ার সাথে সাথে আমার আংটি, ঘড়ি, হ্যাঁ, মোবাইলে সিম টিম সব ওরা রেখে দিল, যারা আমাকে নিয়ে যাবে বহন করে। তো ওরা বললো আপনি সাইকেল চালাতে পারেন? আমি বললাম হ্যাঁ, তা অন্তত পারি। বলছে তাহলে আপনি সব কিছু রেখে আপনাকে একটা সাইকেল দেওয়া হবে, সামনে একটা পুলিশের চৌকি আছে, ওইটা আপনি পার হয়ে যাবেন। তো আপনাকে যদি জিজ্ঞেস করে কোথায় গেছিলেন, আপনি ওই পিছনে একটা জায়গার নাম বলে দিবেন। তো আমি আমাদের ওই গ্রাম্য হুজুরদের মতো পাঞ্জাবি কোমরে বাঁধলাম। হ্যাঁ, বাইরে ওই যে মানে পায়জামা একটা উঁচু একটা নিচু থাকে, গ্রামের হুজুর যেমন, ওই সিস্টেম করে আমি সাইকেল চালাতে লাগলাম আর দোয়া ইউনুস পড়তে লাগলাম। আল্লাহ কী হয় কী হয়। তো পুলিশের চৌকিতে পুলিশ একজন বসে আছে, এরকম বাঁশ বাঁধা, অল্প একটু বাঁশটা উঁচু, এক মাথায় বাঁধা আর এক মাথা উঁচু, দড়ি বাঁধা। তো তলা দিয়ে আমি চলে গেলাম। আমাকে জিজ্ঞেস করলো না, যে একটা হিন্দু বাড়িতে আশ্রয় নিলাম। একটু পরে শুনলাম যে BSF আসতেছে। দৌড়াও, সে যেহেতু কি পারে দৌড়াও। শুধু দৌড়াতে লাগলাম। দৌড়াবো কই, খালি সরিষার ক্ষেত, আর কিচ্ছু নাই, আগান বাগান ঘর বাড়ি কিচ্ছু নাই, ফাঁকা জায়গা। যে আমি সরিষার ক্ষেতে হামাগুড়ি দিয়ে এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে গেলাম। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক QC'র মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে।
অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রব বাংলাদেশ। শুয়ে পড়ে খেলে দোয়া ইউনুস পড়ছি, আল্লাহ এখন যদি আমাকে মেরে ফেলে আমার তো আর কোনো যাওয়ার কোনো আশ্রয় নেই। অনেকক্ষণ থাকার পরে যারা আমাদেরকে নিতে আসছিল ওরা বলছে যে আপনারা চলে আসেন, বিএসএফ আর আসবে না। আসলাম, আসার পর একটা গাড়ি আসলো, গাড়িতে করে ওরা আমাকে মুসলন্দপুর পর্যন্ত এগিয়ে দিল। মুসলন্দপুর হচ্ছে একটা ট্রেন স্টেশন, ওই পর্যন্ত ওরা আমার সাথে গেল, যে বললো যে আমরা আর আপনার সাথে যাচ্ছি না, এবার আপনাকে নিজ দায়িত্বে যেতে হবে। তো একটু ভয় ভয় লাগলো তখন যে ওরা আর আমার যাচ্ছে না আমার সাথে, আমাকে যেতে হবে, আমার তো পাসপোর্ট ভিসায় নাই, এখন যদি জিজ্ঞেস করে তাহলে তো আমি অবশ্য বিপদে পড়ে যাব। তো যাক আমি গেলাম, রানাঘাটে আমার জন্য অপেক্ষা করছে দুজন, রুহুল ভাই আর শফিকুল ভাই, দুই ভাই ইন্ডিয়া থেকে ওরা আমাকে রিসিভ করার জন্য এসেছে। ওরা আমাকে কখনো দেখেনি, ওরা আমার বেশভূষা দেখে চিনতে পারছে যিনি বাংলাদেশ থেকে আসছে, আর আমিও ওদের লক্ষণ টক্ষণ থেকে বুঝি এই দুইজন লোক আমাকে নিতে আসছে। তো রানাঘাট থেকে আবার ট্রেনে করে আরেক ট্রেনে করে আমরা মুর্শিদাবাদ গেলাম। তো প্রথমবার এভাবেই গেল, দ্বিতীয়বারের ট্র্যাজেডিটা অনেক বড় ট্র্যাজেডি ছিল। মানে প্রথমবার তো ভিসা ছাড়াই গেলেন, আসলেন কিভাবে, পার হলেন ও কিভাবে? আসলাম, সেটাও আরেক ইতিহাস। আসছি, আসার পথে আমি কত বড় বোকা, ফল টল কিনে একেবারে আমি সেই কাবলিওয়ালাদের মতো আমার ঘাড়ে একটা, এ হাতে ফল ও হাতে ফল, আমারে দেখে ইন্ডিয়ার লোক বলে এই লোক কি বোকা, এ যাচ্ছে পালিয়ে, আর অবস্থা কি। তো যাই হোক, একটা ঘরের ভিতরে রাখলো, রাখার পরে ওরা বলল যে আপনাকে এই সামনে বিএসএফ আছে, বিএসএফ দাঁড়িয়ে থাকবে, ওর মাঝখানে দৌড়ে আপনাকে পালাতে হবে, যে আপনি নৌকা রেডি আছে নৌকায় উঠবেন। এখন আমার কাছে তো অনেকগুলো ল্যাগেজ, আর দুই মহিলা, বুড়ি মহিলা, তাদের ল্যাগেজও আমাকে দিয়েছে, মানে আমার কাছে ওভারলোড। তারপরেও আমার মনে হচ্ছে ওদের সাহায্য করা দরকার। এবার আমার সাথে যত লোক ছিল এরা ওই বিএসএফ দাঁড়িয়ে আছে এইখানে ওখানে, মাঝখানে ছোট্ট একটা পথ, এইখান থেকে দৌড় দিতে হবে, খুব রিস্ক। তো আমি দেখলাম যে ওরা সবাই পার হয়ে গেল, কিন্তু আমি পার হলাম না, আমি আবার উল্টা ওদিকে চলে গেলাম। আর উল্টা ওদিকে চলে যেতে যে আমার একটা নৌক শহীদ হয়ে গেল, একটা নৌক উল্টে গেছে। যে আমি ওদের কাছে গেলাম, ওরা বলছে কী ব্যাপার, আপনি ফিরে আসছেন কেন? বললাম জি আমার পক্ষে এইভাবে যাওয়া অসম্ভব, আমার একটা পরিচয় আছে, আমি বাংলাদেশে টেলিভিশনে প্রোগ্রাম করি, রেডিওতে প্রোগ্রাম করি। এই কথা বলার পরে আমার সমাদর ওদের কাছে বেড়ে গেল, বলে তাহলে আপনাকে এভাবে দেওয়া যাবে না, আপনি একটা সম্মানিত ব্যক্তি। 10টা টাকা ছিল কাছে, ওদেরকে দিলাম। ওরা রাতে আবার ভরপুর চিড়া গুড় মুড় এনে দিল, তাই দিয়ে খেয়ে আমি রাত কাটিয়ে দিলাম। ওরা বলছে তাহলে সকালবেলা আপনাকে স্পেশালি আমরা কী করে পার করতে পারি সেটা দেখছি। তো সকালবেলা অনেকগুলো ধানের ক্ষেত পার হয়ে হয়ে মাথা নিচু করে 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 রাস্তার কাছাকাছি যে বসলাম, বিএসএফ টহল দিচ্ছে। এর ভিতর দিয়ে ওরা একটু ফ্রি হওয়ার পর আমার বললো যে আপনি জাম করেন, রাস্তার এপার থেকে ওপারে গেলেই হবে। রাস্তাটা সরু রাস্তা, আমি জাম করে ওপারে গেলাম, যে দেখি নৌকা রেডি, নৌকায় উঠলাম। বিএসএফ আমার পিছনে পিছনে দৌড়ালো কিছুক্ষণ, কিন্তু আমার ধরতে পারলো না, নৌকা তার ভিতরে মাছ গাঙে চলে গেছে। যাই হোক, ওপারে উঠলাম। ওঠার পর ওই দিন আমার বাগেরহাটে মাহফিল ছিল, আমি উঠে এদেরকে ফোন দিলাম যে আমি চলে এসেছি বাংলাদেশে, কোনো টেনশন নাই। তো যাক, এভাবে দ্বিতীয় সফরটা গেল। তৃতীয় সফরে ভিসা নেই? হ্যাঁ, তৃতীয় সফরে ভিসা নেই, পাসপোর্টও নেই। একটা ঘরের ভিতরে রাখলো, টিপ টিপ করে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পরে আমরা বের হলাম, প্রায় 120 জনের মতো একটা কাফেলা, নারী পুরুষ নির্বিশেষে সব। রাত প্রায় ঈশা হয়ে গেছে, আমরা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে দেখলাম বিডিআর টহল দিচ্ছে। বিডিআর আমাদেরকে খালি বলছে দ্রুত যান। এবার আমরা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ধানের খেতে পড়লাম। মিনিমাম 10 কিলোমিটার ধানের ক্ষেত দিয়ে ওই রাতে সাপ বিচ্ছুর কোনো ভয় নাই। সমস্যা হয়েছে, এক হিন্দু মুঠা মহিলা, সে চলতে পারে না। হ্যাঁ, তার সাথে তার স্বামী আছে, আর একটা ছেলে ছিল, খুব দেখার মতো, নাম ছিল পরশ, আমার আজও মনে পড়ে। ওরা আমাকে ভরসা হিসেবে পেল। ওর স্বামী, ওর শ্বশুর বলছে দাদা আপনি আমাদের ফেলে যেন না। রাত তখন আস্তে আস্তে বেড়ে চলেছে, ধানের ক্ষেত পার হয়ে যাচ্ছি, সাপ বিচ্ছুর কোনো ভয় নেই। একটা লোক আমাদেরকে পথ দেখাচ্ছে, ওই যারা আমাদের সাথে চুক্তি করেছে প্রতি ব্যক্তি 2000 করে, তাহলে 120 জনের কাফেলা। এদিকে ওদিকে রোড থেকে বিএসএফ লাইট মারতেছে, আর আমরা তখন ধানের খেতে মাথা লুকাচ্ছি। হ্যাঁ, ওরা অনুমান করছি যেন 120 জন লোক যদি পানির ভিতর দিয়ে হাঁটে শব্দ হয় না। আমরা কখনো বসে পড়ছি, কখনো গড়িয়ে পড়তেছি ধানের খেতে, আল থেকে নিচে, মানে একটা নাস্তানাবোধ অবস্থা। এরপরে আমরা রাস্তা পার হলাম। রাস্তা পার হওয়ার পর বিরাট একটা খাল, অগাধ পানি, সেই খাল পার হয়ে যেতে হচ্ছে আমাদের। গেলাম, তারপরও সেই খাল পার হলাম। পার হয়ে যে অনেকক্ষণ হাঁটার পরে একটা বাড়ির ভিতরে আমাদেরকে রাখার পর একটা ছোট নদীতে এরকম দড়ি বাঁধা, নৌকা এপারে ওপারে নৌকা, এই নৌকা পার হয়ে গেলাম। যাওয়ার পরে দেখি
একটা নসিমন অপেক্ষা করছে। নসিমন সেটা অনেক বড়, এর ভিতরে লোক আস্তে আস্তে ভাগ হয়ে গেছে, যে যার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, লোক কমে যাচ্ছে। তো যাই হোক গেলাম, যাওয়ার পরে নসিমনে যেই উঠেছি এর ভিতরে হঠাৎ করে মনে হচ্ছে যেন কারা আমাদের ধরার জন্য আসতেছে। যে যেদিকে পেরেছি ধানের খেতে আবার দৌড়, হ্যাঁ মানে কোনো স্টেশন নাই, যে যেদিকে বাঁচার মতো করে দৌড়েছে। অনেকক্ষণ পরে আমাদের যারা নিয়ে গেছে ওরা বলছে আপনারা আসেন, বিপদ কেটে গেছে। এই ডাকটা কিভাবে দেয়, ছড়ায় যাওয়ার পরে কিভাবে আবার তাদেরকে অ্যারেঞ্জ করে? এটা চিল্লায়? চিল্লানো তো সুযোগই নাই। তাহলে কিভাবে এটা ইশারা ওই করে? মানে সবার নিজ দায়িত্বে তখন সবাই কাছাকাছি চলে আসে। হ্যাঁ, আচ্ছা। তো এভাবে করে চলে গেলাম, যে একটা বাড়িতে উঠলাম। উঠার পরে শুনলাম যে ওই বাড়িতে আমাদের বাংলাদেশের একটা মেয়ে থাকে। মেয়েটার বাড়ি কক্সবাজার। ও একবার ইন্ডিয়ায় গেছিল, আসার পথে ওখানে এক লোকের সাথে সম্পর্ক হয়, ও তার দ্বিতীয় স্ত্রী হিসেবে ওই বাড়িতে থেকে যায়। তো বাংলাদেশের লোক পেয়ে এসে খুশি হলো। দেখলাম যে ওরা মদ খাচ্ছে তা পানির মতো, মানে মদটা মনে হচ্ছে পানির মতো খাচ্ছে। ওই যে বাড়িতে আমরা অবস্থান করছি, রাত তখন 2টা বাজে। তো চাচা আর ভাতিজা মদ খাচ্ছে। মদ খাওয়ার পর আমি দেখলাম কোনো সেন্স নাই। আবার গোশ আছে, মুরগির গোশ খাচ্ছে, মদ খাচ্ছে। সর্বশেষে এক গ্লাস থেকে গেছে মদ, এখন চাচা খালি ঠেলে ভাতিজার দিকে, ভাতিজার ঠেলে চাচার দিকে, খেতে পারে না। তারপরে দুজন ভাগ করে খেলো। খাওয়ার পরে দেখলাম ভাতিজা সামনে ওয়ালের পরে যে কাপড় তুলে প্রস্রাব করতেছে, কোনো সেন্স নাই। তো ওর চাচি, ছোট চাচি মানে আমাদের বাংলাদেশের কক্সবাজার মেয়েটার পাশে দাঁড়ানো, গালিগালাজ করছে। তো যাই হোক একটা নাস্তানাবুদ অবস্থা এইভাবে থাকলাম। সকালবেলা আমাদের লোক আসলো নিতে, এভাবে করে গেলাম। আসার পথে সে আরেক ট্র্যাজেডি। এই যে আসছি না, আসার পথে নদী পার হতে হবে। নদী পার হতে হবে কীভাবে? পলিথিনের ভিতরে সব ল্যাগেজ ট্যাগেজগুলো বেঁধে দিয়েছে, নদী সাঁতার দিয়ে পার হতে হবে এই পলিথিনটা ধরে। বেশ স্রোতস্বিনী নদী, তখন নদীতে স্রোত। তখন আমার সাথে এক বৃদ্ধা মহিলা, উনিও পার হবে। দেখেন, উনি ল্যাগেজ নিয়ে যদিও পার হতে মানে ল্যাগেজ ছাড়া যদিও পার হতে পারে, ল্যাগেজ নিয়ে পার হতে পারে না। দেখলাম উনি কত কষ্ট করে উনি পার হচ্ছেন। যাই হোক এভাবে করে আমি ইন্ডিয়ায় শুধু একটা কারণ, মোবাইল এগুলো আদার্স গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওগুলো সব পলিথিনে জড়ানো, আচ্ছা, যাতে পানি যে না ঢুকে। এই একটা কারণ, মাহফিল যেন ক্ষতিগ্রস্ত না হয়, কমিটমেন্টের জায়গা যেন ঠিক থাকে। আমাদের দেশে অনেক বক্তারা কারণে আপনি এত কষ্ট করে মাহফিলে যাওয়ার দরকার, ওখানে আপনার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হলো যে টাকাটা কি তারা বেশি দিয়েছে? কত টাকাই বা দিয়েছে? এত কষ্ট করে জীবনের রিস্ক নিয়ে কেন গেলেন? উদ্দেশ্যটা কি এখানে? ওরা 2 দিনের মাহফিলে হাদিয়া দিয়েছিল 60,000 টাকা। আমি অস্বীকার করি। 60,000 রুপি? রুপি না, এটা বাংলাদেশি টাকায়। আচ্ছা, 30,000 করে 60,000 টাকা 2 দিনের মাহফিলে পারিশ্রমিক। কিন্তু পারিশ্রমিকটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল কমিটমেন্ট। কারণ বাংলাদেশি বক্তা যাবে পোস্টার করা, এই অবস্থায় যদি বক্তা না যায় সেটা যে কতটা অপমানজনক একটা ব্যাপার হবে এবং তারা যে কত কৈফিয়তের সম্মুখীন হবে এটা আমি জানি। এ কারণে ভিসা না থাকার পরেও আমি আমার কমিটমেন্টের জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে আমি ইন্ডিয়াতে মাহফিলগুলো ধরে রেখেছি। ইভেন বাংলাদেশেও আপনি আবার কোনো মাহফিল মিস আছে আপনি বলতে পারবেন না। হয়তো আমার গোটা 15 থেকে 18 বছরের জীবনে 1টা থেকে 2টা মাহফিল মিস হয়েছে, তাও সঙ্গত কারণে। আপনার ডিমান্ড কত এখন মাহফিলগুলোতে? আপনি ডিমান্ড দাবি করেন? এটা যদি করতাম তাহলে আমি জীবনে অনেক দূর যেতে পারতাম। আমি ডিমান্ড করিনি বিধায় আমি অনেক পিছিয়ে আছি। তারপরে এবছর আমি সর্বোচ্চ একটি মাহফিল থেকে প্রায় 26,000 টাকা পেয়েছি। কিন্তু আপনি কি জানেন যে অনেক বক্তাদের এখন বিগ ডিমান্ড, আগে পেমেন্ট করতে হয়, ব্যাংক অ্যাকাউন্টে ফুল টাকা দিতে হচ্ছে, এবং ফুল টাকা যদি হাফ টাকাও দেয় এরপরে ফুল পেমেন্ট না হলে মঞ্চে ওঠে না, এই ধরনের ঘটনাও ঘটছে। এটাকে আপনি কিভাবে দেখেন, বা এটা আপনি করছেন না কেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন। যেহেতু মাহফিল আবহমান কাল থেকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে এটা জড়িয়ে আছে, তো ব্যাপার হলো যারা এগুলো করছেন এরও একটা বাস্তবতা আছে। ধরেন একজন বলছে যে আমি মঞ্চে ওঠার আগে আমাকে পেমেন্ট করতে হবে। এটা হয় 2টা কারণে, যেটা আমি বলবো সেটা হলো মাহফিল করার পরে মাহফিল কমিটি অনেক সময় অনেক অন্যায়মূলক আচরণ করে। আপনাকে দেওয়ার কথা ছিল 10,000, দিবি আপনাকে 6,000 বা 5,000, কমিটমেন্ট ঠিক থাকবে না। এরপরে মাহফিল করে বক্তা বসে আছে, কমিটির কোনো খবর নাই। কমিটি কি করে? তাদের নিজের সব কাজকাম গুছিয়ে তারপরে বক্তাকে বিদায় করে। এটা 2টো কারণ। সেটা হলো ওই বক্তা হয়তো অন্য কোনো প্রোগ্রামে যাবে, অথবা সারাদিনের জার্নির একটা ধকল আছে। হ্যাঁ, তাহলে মাহফিল করার পরে সঙ্গত কারণে তাকে দ্রুত বিদায় দিয়ে দেওয়াটা উচিত। কিন্তু অনেক কমিটি এটা করে না, যে
যে বক্তাকে ইচ্ছা মতো বিদায় দেয়। আবার মাহফিল শেষে অনেক কৈফিয়ত দিতে, আপনি এই ওয়াজ করলেন কেন, রাজনৈতিক কথা বললেন কেন, আপনার কারণ এই হয়েছে ওই হয়েছে, হ্যাঁ ওনাকে যেটা দেওয়ার কথা ছিল ওটা দেওয়ার দরকার নেই, এভাবে দিয়ে বিদায় দাও। এরকম অনেক অশালীন অন্যায়মূলক আচরণ বক্তার সাথে করা হয়। আবার অনেক ক্ষেত্রে বক্তার জোরাজোরি থাকে, এটা ঠিক না। বক্তা কি করেন যে আমাকে এত টাকা দিতে হবে এবং আগে থেকে পেমেন্ট করতে হবে, এটা আসলে অন্যায়। কারণ সব কমিটি তো সমান নয়। হ্যাঁ, সুতরাং এবং এটা খুব প্রত্যেকটা প্রোগ্রামে হয় তা না, ওই 20টা প্রোগ্রামে হয়তো একটা হয়, তো এটা মেনে নিতে পারলেই তো দায়ী হলেন না সেটা। কিন্তু এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, খুব কমেডি চলে মাহফিলে, খুব বেশি কমেডি হয়। আসলে ইসলাম কি কমেডির জায়গা নাকি কোরআন এবং হাদিসের বৌদ্ধের জায়গা থেকে রিসার্চ করে গবেষণা করে বলবে? এখন তো সব জায়গায় কমেডি হয়, এই কমেডিটা কেন হচ্ছে? এটার মৌলিক একটি কারণ হচ্ছে বক্তার জ্ঞানের দূর্ণতা, জ্ঞানের স্বল্পতা। আমি কিন্তু কমিটি এবং দর্শক এটাই চাচ্ছে। এটাও বলছি, কারণ বক্তা এখন সাধারণত আমি দেখেছি অনেক বক্তার বাড়িতে কোনো বই নাই। সে কি করে, ইউটিউব ঘেটে ঘেটে আরেক বক্তা কি বলল, আরেকজন কমেডিয়ান কি বলল, ওইগুলো সে নোট করে এটা অ্যাপ্লাই করে। কিন্তু সাধারণত দেখা যায় যে আল্লামা সাইদি সাহেব যেভাবে মাহফিল করেছেন। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। আয়াতগুলো বলতেন তা মনে হতো যেন কোরআন নাজিল হচ্ছে, এরকম না। ধারাবাহিকভাবে একটা তাফসির করা, ধারাবাহিকভাবে একটা আলোচনা করা, এটা হচ্ছে না। আর বক্তারা এটা বেশি বেশি কেন বলছে, পাবলিক এটা চাচ্ছে। আপনি খুব জ্ঞান গভীর আলোচনা করলে মাঠে আপনি লোক পাবেন না। আপনি কিছুক্ষণ করুন, দেখবেন আপনি মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, মাঠের কারণে আপনি ওয়াজ করছেন, দর্শকের কারণে আপনি ওয়াজ করছেন, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ওয়াজ করছেন? এখানে দেখেন, আপনি যখন একজন ওয়াজ হবেন তখন আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। আপনি যদি মাহফিল জমাতে না পারেন তাহলে আপনার পিছনে আরেক বিপদ অপেক্ষা করছে। কমিটি আপনাকে বিদায় করবে না, কমিটির নানান প্রশ্নের সম্মুখীন হবেন, ওই এলাকায় আপনি আর কোনো মাহফিল পাবেন না। আর আপনি যদি মাহফিলটা জমাতে পারেন, হ্যাঁ কোরআন হাদিসের পাশাপাশি যদি আপনি একটু বিনোদন দিয়ে মানুষকে বিনোদিত করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে হয় কি, ওই বক্তার ডিমান্ড বেড়ে যায়, দাওয়াত বেড়ে যায়, কদর বেড়ে যায়, এবং আগামী বছরের দাওয়াতটা কমিটি কনফার্ম করে দেয়। কিন্তু যখনই মাঠের লোক চলে যায়, কালেকশন ভালো হয় না, তখন বক্তাও বিপদে পড়ে যায়। এখানে সঙ্গত কারণে বক্তা সব কিছু বিচার বিবেচনা করে সাধারণত এখন কিছু কমিটি টাইপের কথা বলেন। ওকে, এই যে কথা, আপনি যে আপনার জীবনেতে টাকা ডিমান্ড করে যান না, তো অনেক বক্তাই টাকা ছাড়া যায় না, বা অনেক আমরাও যারা আছি এই ধরনের হয়। আসলে এখানে ইসলাম কি বলে, এটা কি আসলে ডিমান্ড করে যাওয়া উচিত না উচিত না? আসলে মানবতার জায়গা থেকে আমার মনে হয় ডিমান্ডটা করা উচিত নয়। কারণ কমিটিতে অনেক অনেক প্রথিতযশা কিছু মানুষ থাকেন, তাদের একটা বাজেট থাকে। যে একজন ব্যক্তি, ধরেন আমার বাড়ি খুলনায়, আমি খুলনা থেকে রাজশাহী মাহফিলে যাচ্ছি, খুলনা থেকে এবার আমি চাঁপাইনবাবগঞ্জের একটা মাহফিলের কথা বলি। চাঁপাইনবাবগঞ্জে 3 দিন ব্যাপী একটা মাহফিল। তো প্রথম দিন আমি মাহফিল করার পরে ওরা আমাকে যখন বিদায় দেয়, সাধারণত আমি টাকা গুনিও না, দেখিও না। আর এই ক্ষেত্রে অনেক জাল টাকাও আমাকে দিয়েছে মাহফিল কমিটি, 1000 টাকার নোট, 500 টাকার নোটও দিয়েছে, ওই যে আমি গুনি না, দেখি না। তো আমাকে যখন বিদায় করে তখন বলছে, হুজুর এখানে চায়ের আছে। তো আমি লজ্জায় পড়ে জিজ্ঞেস করছি, না চায়ের মানে কি? তো সভাপতি সাহেব আবার বলছেন, চায়ের মানে হচ্ছে 24,000 আছে, আগে 20,000 দেওয়ার কথা বলেছিলাম, আমরা আলোচনা শুনে আরও চায়ের বাড়িয়ে দিয়েছি, তাই আপনাকে চায়ের বললাম, মানে 24,000 টাকা আছে। আচ্ছা, আমি না চাইতে যদি এতগুলো টাকা পেয়ে যাই, তাহলে আমি কেন চাইবো? আমি যাদের কাছে যাচ্ছি তাদের কোনো বিবেচনা নাই? হতে পারে কম বেশি, একটা মাহফিল করে যদি 10,000 টাকাও পাই, এটা তো বিরাট ব্যাপার। 10,000 টাকা একজন লোক সারা মাসে বেতন পায় না। আপনি 10,000 টাকায় খুশি হচ্ছেন, কিন্তু আরেকজন তো 1 লাখ টাকায় খুশি হচ্ছে না। হ্যাঁ, এটা একটা সমস্যা। ঠিক বলেছেন আপনি, এটা হয়। মানে তার চাহিদাটা কত, চাওয়াটা কত, এটা কিন্তু ওই বক্তা ওয়াজ করে আসার পর সমালোচনা হয়। এটাকে আপনি বিশ্বাস করেন? জি জি জি, ঘরে বাইরে সব জায়গায় একটা সমালোচনা হয়। এখন বক্তা অনেকেই দেখতে পাচ্ছি যে মানে তার কোনো সার্টিফিকেট নাই, গ্র্যাজুয়েশন নাই, 2-4টা কোরআন হাদিসের আয়াত জেনে এসে মাঠে এটাকে কাঁচা টাকার ব্যবসার মতো করে মাহফিল করছে। এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে কি, বক্তা নির্বাচনের ক্ষেত্রে কমিটির একটু সতর্ক হওয়া উচিত।
কারণ আমি আমি একজন হকার, ধরে নেন আমি একজন হকার, রাস্তায় দাঁড়িয়ে আমি একটা সার্ভিস দেই। আমার এই লেকচার শোনার পরে আমার কাছে কি আসে না আসে এটা পাবলিক দেখে না, এটা দিদার্সে কিনে নিয়ে চলে যায়। ওই সময় কিন্তু জিজ্ঞেস করে না যে হকারের ডিগ্রি আছে কিনা, সার্টিফিকেট আছে কিনা, জিজ্ঞেস করে না। ওর কথায় মাত, ওই যে কথায় জাত, কথায় মাত, কথায় কাত, কথায় ভাত, একটা প্রবাদ আছে। তো ওর এই কথা শুনে খুশি হয়ে বড় বড় ডিগ্রিধারী লোকও একজন অশিক্ষিত লোকের কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হয় বা নিয়ে যায়। ঠিক একই কায়দায় কিছু বক্তা মাঠে এখন নেমেছেন যাদের কোনো ডিগ্রি নাই, যাদের কোনো অ্যাওয়ার্ড নাই, যাদের কথার কোনো মানে শৃঙ্খলা নাই, আমল নাই। সুন্দর কথা বলেছেন। অনেক বক্তা উজু ছাড়া মঞ্চে যায়, এটা নিয়ে সমালোচনা হয় যে হুজুর আমরা দেখলাম যে উমুক বক্তা উজু করলেন না, উনি মঞ্চে চলে গেলেন। তার মানে একজন মানুষ চিন্তা করেন যে একজন বক্তা উজু করে কোরআন শরীফ নিয়ে সাধারণত মঞ্চে বসে কথা বলবেন, সেই ক্ষেত্রে বক্তা যদি উজু না করেন, অনেক বক্তা উজু ছাড়া নামাজও পড়েছে, এমন রিপোর্টও আছে যে আমরা দেখলাম উনি ঘুমিয়েছিলেন, নামাজে রক্ত হয়েছে, ওনাকে ডেকেছি, উনি উঠে নামাজে দাঁড়িয়ে গেছেন, এমনও হয়েছে। আপনি ঠিক বলেছেন। অনেক জায়গায় আপনার জীবনের কষ্টের জায়গাগুলো কোথায়? আপনি শুনেছি যে একটা সময় কাজীপাড়ায় যখন আপনি পড়াশোনা করেছেন, বৃষ্টিতে চট এগুলো ভিজে গেছে, সেগুলো মানে আপনার জীবনের আসলে কষ্টের জায়গাগুলো কোথায়? আপনি কোন কষ্টটাকে ফাইন্ড আউট করতে চান? আমি যখন ঢাকাতে পড়ার চিন্তা করলাম, তখন বাড়িতে বলার পরে আমার বাড়ির বাবা মা সবাই বললো যে তোমাকে ঢাকায় যেতে হবে কেন, এদিকে কি ফাজিল মাদ্রাসা নাই, এদিকে কি লেখাপড়া হয় না? তো আমি বললাম যে না, আমি যাব। আমার আজও মনে আছে, আমি যখন আমাদের দিয়াড়া রোডের পরে গাড়ির জন্য দাঁড়িয়েছি, আমার বাবা তখন একটা কালো চাদর গায়ে দিয়ে জ্বরে কাঁপছে। হ্যাঁ, বাস আসলো, বাবা তখনও বসা, উঠে দাঁড়াতে পারছে না। আমি যখন বাসে উঠে ঢাকায় রওনা করছি, তখন বাবা আমাকে বললেন যে আমি কিন্তু তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুমি চিন্তা করে দেখো ঢাকায় যেয়ে তুমি পড়ালেখা করতে পারবে কিনা। তো আমি ঢাকায় আসলাম। আসার পরে নানান সমস্যা তৈরি হলো। এর ভিতরে যে স্যার আমার খুব বিরোধিতা করতেন, সেই স্যারের কাছ থেকে আমি 1000 টাকা নিলাম, চকবাজারে যে টুপি আনলাম। টুপি এনে আমার ওই মাদ্রাসার সামনে বসে জিয়া উদ্যানে, ওদিকে ইনডোর স্টেডিয়ামে, বাইতুল মোকাররম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি টুপি বিক্রি করতে লাগলাম। তো এক রমজানে টুপি বিক্রি করে 1000 টাকা আমি চালান নিয়েছিলাম স্যারের কাছ থেকে। মাস শেষে দেখলাম আমি 7000 টাকা আমার পুঁজি জমে গেছে। যাক, এই নিয়ে আমি বাড়িতে আসলাম কেনাকাটা করে। এরপরে কাজীপাড়া যখন মাদ্রাসায় পড়তাম, প্রতি শুক্রবার মসজিদ সাফ করার একটা ব্যাপার থাকতো, 300 করে টাকা দিত। ওই মসজিদ সাফ করতাম। আর ঈদের মাঠে 500 টাকা দিত, 300 টাকার থেকে আরও 500 টাকা বাড়তি দিত। তো আমি চিন্তা করলাম তাহলে ঈদে আর বাড়ি যাব না, এবার ঈদে কাজীপাড়ায় এই মসজিদে 500 টাকার জন্য আমি থেকে যাব। তো চট বিছানো হয়েছে গোটা রোডের উপরে, একেবারে কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত কেন্দ্রীয় মসজিদ। আর 5তলা মসজিদ, 5তলায় তো আছেই। বৃষ্টি এত হলো যে আমরা সেজদা করলাম পুরো মাথা পানির নিচে, এই অবস্থা। রোডের পরে পানি জমে গেল হাঁটু পর্যন্ত। প্রায় 5 থেকে 600 চট আমরা তুলতে লাগলাম ওই 5তলার উপরে। একটা চট ভিজে এত ভারী হয়ে গেছে যে সেটা কোনোভাবেই বহনযোগ্য নয়। এরপরে প্রচণ্ড ক্ষুধা, ঈদের দিন কোনো রান্না হয়নি, মাদ্রাসা বন্ধ। আমরা যে খাবো, আমরা এই কজন ছেলে কাজ করছি, আমাদের সাথে ছিল কবির, সাইফুল, এরকম অনেক ছিল, কিন্তু আমরা যে খাবো ঈদের দিন, কোথায় খাবো? খাওয়ার কোনো ব্যবস্থা নেই, সকালে খাওয়া হয়নি। ঈদের মাঠ ভিজে গেছে, সেই চটগুলো টেনে টেনে সব তুলেছি। ক্লান্ত হয়ে গেছি, শিলের পরে বসে গেছি মাত্র 300 টাকা 500 টাকার জন্য। এরকম কষ্টের দিনও আমার গেছে। মাহফিলে যাব, খরচ নাই, কারো কাছে চাইতেও পারি না, এমনও দিন গেছে। আপনি খুব উদার, মানুষের জন্য অনেক কিছু করতে চান, কিন্তু নিজের ব্যালেন্স, নিজের অবস্থান, এটা আরো বুঝে করা উচিত, নাকি সবকিছু উদার হয়ে দান করে দেওয়া? আপনি সুন্দর একটা কথা বলেছেন। আমি কেন জানি ব্যালেন্স করতে পারি না, এই কথাটা আপনি আমাকে অনেকবারও বলেছেন। আসলে আমি নিজের ক্ষেত্রে আমি অবিচার করি, কারণ আমার তো একটা ফ্যামিলি আছে, বাবা মা আছে, এবং সংসারের প্রথম সন্তান আমি, আমার একটা দায়িত্ববোধ আছে। কিন্তু কেন জানি আমি, সত্যি বলেছেন, আমি মানে উদারতা দেখাতে যে আমার এখন এমন অবস্থা যে আমার এখন বেঁচে থাকা দায়, সম্মানের সহিত তো বলবোই না, মানে ন্যূনতম বেঁচে থাকার যে একটা জায়গা, এই জায়গাটুকু মনে হয় আমার সংকীর্ণ হয়ে এসছে। কেন জানি ব্যালেন্স করতে পারি না। এই দেখেন, মাহফিল কমিটি বিদায়ের সময় টাকা দিয়ে বললো হুজুর টাকাটা একটু গুনে নেন। জি, মানে নো নিড, মানে অবস্থাটা এমন যে প্রয়োজন নাই, আপনি তো আমাকে দিয়েছেন। আমি পরবর্তীতে গুনে দেখি, বিশেষ করে টাঙ্গাইলে এক মাহফিলে এক ইমাম সাহেব বলছে হুজুর দেখি পকেটটা বলে পকেটে দিল কিছু, মনে হলো। আমি টাঙ্গাইলে রাতে এলেঙ্গা যেয়ে আমি হোটেলে উঠলাম, কিন্তু পরের দিন আবার উত্তরবঙ্গে মাহফিল।
রিসিপশনে মধ্যরাতে আমাকে বলছে তাহলে আপনি পে করেন, হোটেলের বিলটা দেন। পকেটে টাকা দিয়ে হাত দিয়ে দেখি কোনো টাকা নেই। যে আমাকে এগিয়ে দিতে এসেছিল ও একটা অস্ত্রধারী ছেলে, ও বললো হুজুর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়েন। আমি সাথে সাথে ওকে ফোন দিলাম যে আপনাদের ইমাম সাহেবকে কতদিন থেকে চিনেন? বলে কেন হুজুর কোনো সমস্যা করেছে নাকি? আমি চিন্তা করলে বলো অস্ত্রধারী ছেলে, একে আমি যদি কিছু বলি একটা ঝামেলা করবে। তা আমি বললাম যে আমার পকেটে টাকা উনি দিয়েছেন মনে হলো, কিন্তু পরে যে আমি টাকা খুঁজে পাচ্ছি না। তো পরে বলছে হুজুর তাহলে রাতটা যাক, সকালে ব্যবস্থা হচ্ছে। সকালে ওই ইমাম সাহেবের চাকরি নাই এই অপরাধে। ইমাম সাহেবের বাড়ি সিরাজগঞ্জ, আমাকে ফোন দিয়েছে, পথে যাচ্ছে আর কাঁদছে, বলছে হুজুর আপনাকে দাওয়াত দিলাম আমি, আর আপনি আমার চাকরিটা খাইলেন। তাই আমি বললাম যে আপনি আমার পকেটে টাকা দিয়েছিলেন, আমি তো পকেটে কোনো টাকা পেলাম না, এত বড় প্রতারণা আপনি কেন করলেন? এমনও হয়েছে যে আমার পকেটে মাহফিল করার পরে টাকা দেওয়ার কথা বলে পকেটে কোনো টাকা দেয়নি। আমি এমন উদারতা দেখিয়েছি যে টাকাটা আমি গুনিনি, টাকাটা দিয়েছে কিনা আদৌ দেখিনি। আর এই করতে যে আজকে আমি অনেক দারিদ্রতার ভেতরে, অনেক কষ্টের ভেতরে আমি। তবে আপনাকে মনে রাখতে হবে এই জায়গায় যারা ভালো, যারা যদি এটা আপনার আমলই হয়ে থাকে তাহলে এই কষ্ট আপনার জন্য কষ্ট নয়, যদি আপনি খলুসিয়তের সাথে এই আমলগুলো করেন। আপনার জীবনের কোন গল্প ছোট করে বলা হয়নি, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। কোন গল্পটি আপনি বলা হয়নি, বলতে চান কোন কথাটি? এরকম বলা হয়নি, না বলা কথা অনেক আছে। তার ভিতরে আবার না বলা কথার ভিতরে এই কথাটা আমি বলতে চাই যে আসলে আমার একটা মাকসাদ ছিল, আমার একটা টার্গেট ছিল, একটা গোল ছিল যে আমি বক্তৃতা জগতে আমি ডাক্তার জাকির নায়েকের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করব। কারণ এখন আপনি মাঠে কথা বলবেন, কত হাজার লোক আপনার কথা শুনবে। যদি কথাটা রেকর্ড হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ যে আপনার কথাটা সব জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আপনি অনেক মূল্যবান কথা বললেন, কিন্তু কথাটা রেকর্ড হলো না, তার মানে ওই কথাটা ওখানেই থেকে গেল, হয়তো কিছুক্ষণ বা কিছুদিন। কিন্তু আল্লামা ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর মতো যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেই প্ল্যাটফর্ম থেকে কথাটা থ্রো করা যেত, আমার মনে হয় গোটা ওয়ার্ল্ড ওয়াইড কথাটা পৌঁছে যেত। আমার টার্গেটটা ছিল ওই জায়গায় যে এরকম একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব, যেখান থেকে আমরা যা কিছু বলবো এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা চলে যাবে। মাঠে আমাকে দৌড়াতে হবে না। জার্নি ধকল, যেমন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার শহীদ হয়ে গেছেন পথে, প্রতিমধ্যে শোনা হয়েছে যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারপর আমাদের আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই ভাই, উনিও মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। সুতরাং আমি চাচ্ছি বা আমার না বলা কথা ওই জায়গায় যে আমাদের রোডের এই সফরের ধকল থাকবে না, টাইপ মেনটেন করার কোনো ধকল থাকবে না। আপনি মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন, আপনার সামনে একটা সুশীল শিক্ষিত সমাজ থাকবে, ওরা আপনাকে প্রশ্ন করলো বা আপনি লেকচার দিলেন স্বাধীনভাবে, তখন এইটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছে যাবে। এরকম একটা না বলা একটা গল্পের জায়গা বা না বলাটা চাওয়ার জায়গা আমার হৃদয়ের ভিতরে কাজ করে। অনেক ব্যাকুলতা তৈরি হয়েছে আপনার জন্য অনেক দোয়া করি। আজকের এই পর্বে ছোট করে শুনলাম, আমরা আগামীতে ইনশাল্লাহ আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর গল্প শুনবো। আল্লাহ সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আল মুস্তফা ইবনে আব্দুর রাজ্জাক। তার দেশের বাড়ি কোথায় এটি আপনাদেরকে বলতে হবে, তিনি সর্বশেষ কোন ডিগ্রিটি অর্জন করেছেন সেটি বলতে হবে, এবং রোব বাংলাদেশের একটি আউটলেট রয়েছে বসুন্ধরা সিটিতে, বলতে হবে সেই আউটলেটের নামটা কি। এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আপনারা আপনাদের মূল্যবান পুরস্কার গ্রহণ করবেন। আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। আগামী দিনে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।